যে আমাদের রেভিনিউ কালেকশন খুবই কম। বাজেটের সংখ্যাগুলো যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যে টাকাগুলো দিয়ে কি করা হয়, ফান্ডিংটা কোথা থেকে আসবে সেটা একটা চ্যালেঞ্জের বিষয় হবে। এই যে বাজেটটা হবে এটাতে বরাদ্দগুলো কোথায় যাবে। আমরা বলে থাকি যে ট্যাক্স নেট বাড়াতে হবে, বিভিন্ন খাত থেকে ঠিক মতো আনতে হবে, কিন্তু যে জিনিসটা আমরা অ্যাড্রেস করি না হচ্ছে লিকেজটা। সেটা আমি সরকারকে দিচ্ছি নাকি আমি সেটা অন্য কারো হাতে দিয়ে দিচ্ছি। বাজেট কিন্তু একটা প্যানেসিয়া না যেখানে লিখে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা ব্যবসায়ীরা করের চাপে বিধ্বস্ত হব, আরেক দিকে আমরা ক্রেডিট পাবো না। আমাদের অর্থনীতিতে গতিশীলতা আনাটা একটু দুষ্কর হয়েই পড়বে। দিনের শেষে অর্থনীতির চাকা কিন্তু প্রাইভেট সেক্টরই ঘোরাবে। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে একাত্তর টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বিজনেস উইকেন্ডে। আপনারা জানেন যে সব ঠিক থাকলে 11ই জুন জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। সেটা তার প্রথম বাজেট, সুতরাং সেটাকে স্মরণীয় করে রাখার জন্য এরই মধ্যে তিনি নানা রকম প্রস্তুতি নিয়েছেন। আমরা বাজেটের আকার আয়তন সম্পর্কে জেনেছি, বাজেটের দর্শন সম্পর্কেও তিনি এদিক ওদিক কিছু ধারণা দিয়েছেন। তবে বড় কথা হচ্ছে এই বাজেট সাধারণ মানুষ এবং ব্যবসায়ী সমাজের জন্য কতটুকু পরিবর্তন, বিশেষ করে ইতিবাচক পরিবর্তন আনতে পারবে সেটা আলোচনার বিষয়, এবং নিশ্চয়ই তার জন্য বড় একটা চ্যালেঞ্জ। আসলে এই মুহূর্তে যে বাস্তবতা আমাদের রয়েছে সেখানে কি কি করা দরকার, কিভাবে করা দরকার, সেই বিশ্লেষণগুলো আমরা একটু শোনার চেষ্টা করব। ব্যারিস্টার নিহাদ কবির, সাবেক সভাপতি এমসিসি, আমাদের আজকের অতিথি। আপনার স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। এখনকার যে অর্থনৈতিক বাস্তবতা, সরকারের জন্য একটা বাজেট তৈরি করা এবং মোটামুটি বড় বাজেট তৈরি করা কতটা চ্যালেঞ্জিং? অত্যন্ত চ্যালেঞ্জিং বলতে হবে। তবে এটাও ঠিক যে যে পরিস্থিতিতে বাজেট করতে হচ্ছে আমাদের এই নির্বাচিত সরকারকে, তার যে কঠিন যে বাস্তবতাগুলো সেগুলোর অনেকটাই কিন্তু তাদের তৈরি নয়। অন্যদের তৈরি চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করেই তাদেরকে বাজেটটা করতে হচ্ছে। এখন নির্বাচিত হয়ে এসছেন, তাই আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা তাদের। গত কয়েক বছরের অর্থনীতিতে যে স্থবিরতা এসেছিল বিভিন্ন কারণে, তারপরে এই সরকার আসার সঙ্গে সঙ্গে এই যে ইরানের যুদ্ধ, এই যে জ্বালানির দাম, এই প্রেশারগুলো, এগুলো কিন্তু তাদের কোনো মানে কি বলবো দায়িত্ব তাদের নেই, হাত নেই সেখানে, কিন্তু এগুলোকে মোকাবেলা করার দায়িত্বটা তাদের কাঁধে পড়ে গেছে। চ্যালেঞ্জিং তো বলতেই হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেটা বহু বছর ধরে আমরা বলে আসছি যে আমাদের রেভিনিউ কালেকশন খুবই কম। আমি এখানে আসতে আসতে একটা আর্টিকেলে পড়লাম যে এবছর হয়তো 6.8% জিডিপির অনুপাতে, এটা একেবারে মানে অপ্রতুল বলাটাও বোধহয় কম হয়ে যাচ্ছে। কাজে এই বাস্তবতায় বাজেট তৈরি করা সেটা নিঃসন্দেহে চ্যালেঞ্জিং। কিন্তু আমি সবসময় যেটা বলে থাকি আপনাদের সঙ্গে কথোপকথনে, সেটা হচ্ছে যে বাজেটের সংখ্যাগুলো যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যে সেই অঙ্কগুলো দিয়ে, সে টাকাগুলো দিয়ে কি করা হয়, আমরা ভ্যালিউ ফর মানিটা পাচ্ছি কিনা। বহু বছর ধরে কিন্তু আমরা পাইনি। কাজে যতটুকু আছে, যা আছে, সেটা যেন একেবারে খুব ভালোভাবে হিসাব করে প্রতিটা পয়সার মূল্য আমরা যদি আদায় করে নিতে পারি, তাহলে হয়তো আমরা এগিয়ে যেতে পারবো। এখানে সুনির্দিষ্টভাবে দুইটা পয়েন্ট যদি আমরা বিবেচনা করি, বিএনপি সরকার প্রায় 21 বছর পর আরেকটা বাজেট দিবে। এখন অর্থমন্ত্রী তিনি তার জীবনের প্রথম বাজেট দিবেন, এবং এখনকার বাস্তবতা সবকিছু মিলিয়ে তো একটা দৃষ্টান্ত স্থাপন করার বিষয় আছে তাদের কাছে। কিভাবে সেটা স্থাপন করা যায়, করা দরকার? আমরা তো দেখতে পাচ্ছি যে আমাদের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট 9.8 ট্রিলিয়ন টাকা, 9.8 ট্রিলিয়ন বাজেট হচ্ছে। কিন্তু এখনই যেটা বললাম যে সেটা কি আমরা ফান্ডিংটা কোথা থেকে আসবে সেটা একটা চ্যালেঞ্জের বিষয় হবে। এই যে বাজেটটা হবে এটাতে বরাদ্দগুলো কোথায় যাবে। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি তো বলবো যে সব কিছু ছেড়ে দিয়ে হলেও শিক্ষা এবং দক্ষতা বৃদ্ধির খাতে সবচেয়ে বড় বরাদ্দ দিয়ে তারা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারেন। কারণ আমাদের দেশে আমাদের সবচেয়ে বড় যে সম্পদ আমাদের মানব সম্পদ, সেটাকে কি আমরা যথাযথ এখনো ব্যবহার করতে পারছি? সেটাকে ব্যবহার করতে হলে, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন আনা ছাড়া আমাদের কোনো উপায় নেই। কাজে বাজেটে সেখানে একটা দিক নির্দেশনা থাকতে পারে। আপনি হয়তো ভাবছেন যে আমি ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে এসছি, আমি শিক্ষা নিয়ে কথা বলছি কেন? আমাদের কাজ যারা করবেন তাদের দক্ষতা তো বিশ্বমানে নিয়ে যেতে হবে আমাদেরকে।
এই চ্যালেঞ্জ তো আমাদেরকে নিতেই হবে। আমরা যে বাজেটারি কাঠামোটা দেখি মোটামুটি আদিকাল থেকে একই রকম কাঠামোর মধ্যে সব সরকারই দিয়ে যাচ্ছে, সম্ভবত কোনো কোনো ক্ষেত্রে শব্দও পরিবর্তন করা হয় না। এই কাঠামো কি পরিবর্তন করার কোনো সুযোগ আছে, মানে ধাক্কাটা দেওয়ার মতো বাস্তবতা আমাদের আছে কিনা? আসলে আমাদেরও একটা অভ্যাস হয়ে গেছে যে আমরা প্রতি বছরই মনে করি যে বাজেট আমাদের সব কিছুর একটা প্যানেসিয়া হয়ে দাঁড়াবে, মানে বাজেটে আমাদের একেবারে এ টু জেড সব সমস্যার এটা একটা সমাধান থাকবে। বাজেট তো সেরকম দলিল আসলে না। হ্যাঁ, কোথায় সরকার প্রাধান্য দিচ্ছেন সেটা আমরা দেখতে পারি বরাদ্দগুলো থেকে। এটার ধাঁচ বদলানো যাবে কি না আমার মনে হয় যে একটু এটা নিয়ে সারা পৃথিবীতে কিভাবে বাজেট দেওয়া হয়, যেগুলো ভালো করছে যে দেশগুলো অর্থনৈতিকভাবে, আমরা সেদিকে হয়তো একটু দেখতে পারি। কর কাঠামোর কথা আপনি বলছিলেন যে আমাদের এখন পর্যন্ত 10 মাসে 1 লাখ কোটি টাকার উপরে ঘাটতি অলরেডি চলে গেছে, আগামী অর্থ বছরে 6 লাখ কোটি টাকা, অনেক বড় একটা অঙ্ক। কিন্তু এইটা আদায়ের জন্য আমাদের কর কাঠামো এবং এনবিআর এর যে সংস্কার করা দরকার, সেরকম কোনো উদ্যোগ আপনার চোখে পড়েছে কিনা? সত্যি কথা বলতে কি পড়েনি। ইন্টারিম গভর্নমেন্টের সময় এনবিআরকে দ্বিধাবিভক্ত করে আইন করে সেক্রেটারিয়েটে নিয়ে যাওয়া হলো। আমরা বহু বছর ধরে বলছি যে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ পলিসি মেকিং এবং ইমপ্লিমেন্টেশন আর্মগুলোকে আলাদা করে দিতে হবে। যারা পলিসি করবেন তারা একটু লং টার্ম ভিশন, মিডিয়াম টার্ম ভিশন নিয়ে পলিসি করবেন, আর যারা আদায় করেন কর তাদের হচ্ছে যে ভাই আমার এই বছরে এই টার্গেট, আমাকে এটা আদায় করতে হবে, সে যেভাবেই হোক না কেন। এই দুটো জায়গায় এটা যদি একই জায়গায় থাকে তাহলে সেখানে একটা বিশাল কনফ্লিক্টের সৃষ্টি হয়, কিন্তু আমরা সেখানে খুব একটা উদ্যোগ দেখা যায় গ্লোবাল বেস্ট প্র্যাকটিসের উদ্যোগ আমরা দেখিনি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বহু বছর ধরে আমরা বলছি, বর্তমান মাননীয় অর্থমন্ত্রীও বলেছেন এবং ইলেকশনের আগেও যখন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন তখনও বলেছেন, প্রধানমন্ত্রীও বলেছেন যে আমরা কর যারা আহরণ করেন এবং কর দাতাদের মধ্যে ইন্টারফেসটা, পার্সোনাল ইন্টারফেস না রেখে আমরা জিরো করে আনবো, ডিজিটালে অটোমেশনে চলে যাবো। কিন্তু এই অটোমেশনের গল্প কিন্তু আমরা দশক হয়ে গেল শুনছি। এটা করতে হবে। আমরা বলে থাকি যে ট্যাক্স নেট বাড়াতে হবে, বিভিন্ন খাত থেকে ঠিক মতো আনতে হবে, কিন্তু যে জিনিসটা আমরা অ্যাড্রেস করি না হচ্ছে লিকেজটা, যে ট্যাক্সটা আমার আজকে দেওয়ার কথা আমি সেটা দিচ্ছি কিনা, এবং সেটা কাকে দিচ্ছি, সেটা আমি সরকারকে দিচ্ছি নাকি আমি সেটা অন্য কারো হাতে দিয়ে দিচ্ছি। এই জিনিসটা আমরা যতদিন অ্যাড্রেস না করব ততদিন আমরা কিন্তু ভালো রেজাল্ট পাবো না। এবং এই এত বড় টার্গেট যখন দেয়া হয় তখন কি হয়, টাকাটা কোথা থেকে আসবে? যারা ট্যাক্স দেন তাদের উপরে। আমার বন্ধু সৈয়দ নাসিম বন্ধুর বোধহয় 2-3 দিন আগে বলেছেন কর সন্ত্রাস। সত্যি টেরোরিজমের মধ্যে আছেন ব্যবসায়ীরা। হ্যাঁ, আমরা একটা অলমোস্ট একটা এক্সটর্শনারি রেজিমের মধ্যে আছি। আমি আশা করছি যে এটা যেহেতু নতুন নির্বাচিত সরকার, তারা একটা নতুন মডার্ন আউটলুক নিয়ে জিনিসটা দেখতে চাচ্ছেন, আমি আশা করছি তারা এটা একটা সমাধান করতে পারবেন। এটা ব্যবসা বান্ধব বাজেট খুব পরিচিত একটা শব্দ, দীর্ঘদিন ধরে আপনিও এর পক্ষে কথা বলেছেন। এখনকার যিনি অর্থমন্ত্রী তিনি নিজেও একজন ব্যবসায়ী, সুতরাং এই বেদনাটা তিনি হয়তো বাজেটে বুঝবেন। ব্যবসায়ীদের যেই সংকটগুলো, যে চ্যালেঞ্জগুলো, প্রতিনিয়তই আমরা নতুন নতুন চ্যালেঞ্জের কথা শুনি, পুরনোগুলো তো সমাধান হয়ই না, বরং আরও দুটো সামনে চলে আসে। কর একটা বিষয় আছে, অবকাঠামো আছে, গ্যাস বিদ্যুৎ আছে, আইনি জটিলতা আছে। বাজেটে আসলে এই সব সমস্যার সমাধানের সুযোগ কতটুকু থাকে? আবারও বলি যে বাজেট কিন্তু একটা প্যানেসিয়া না যেখানে লিখে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। সমস্যার সমাধান তখনই হবে যখন আমাদের পলিসিগুলো, আমাদের নীতি সহায়তাগুলো সঠিকভাবে আমরা প্রণয়ন করি। আমরা যখন আমাদের এই যে নীতি সহায়তাগুলো সঠিকভাবে ইমপ্লিমেন্ট করি, তখনই আমরা একটা ব্যবসা বান্ধব বা একটা অর্থনীতি বান্ধব বাজেট পেয়েছি বা দেখছি বলে বলতে পারবো। আমাদের যারা ব্যবসায়ী ক্লায়েন্টরা আছেন, দেশি এবং বিদেশি, তারা কি চান? তারা সবসময় বলেন যে তারা ট্রান্সপারেন্সি চাচ্ছেন, তারা প্রেডিক্টেবিলিটি চাচ্ছেন, তারা অ্যাকাউন্টেবিলিটি চাচ্ছেন। এই যে কয়েক মাস পরপরই পুরো হয় কর কাঠামো বদলে যাচ্ছে, রুলস অ্যান্ড রেগুলেশনস বদলে যাচ্ছে, এটা অনেকে জানেনও না সেটা না, এবং অনেকে জানেনও না, জানানো সম্ভব হয় না। আমি একটা ব্যবসা যদি শুরু করি, আমি 5 বছর 10 বছরের একটা ভিউ পয়েন্ট, 20 বছরের একটা ভিউ পয়েন্ট নিয়ে শুরু করব। প্রতি কয়েক মাস অন্তর অন্তর যদি আমার যে বেসিক যে বেসলাইনগুলো নিয়ে আমি কাজ শুরু করেছি
সেগুলো যদি বদলে যায় তাহলে তো আর সে ব্যবসা করাটা খুব কঠিন হয়ে যায়। সেখানে আমরা অনেক সময় আটকে যাই। রুলস অ্যান্ড রেগুলেশনস যা আছে ব্যবসা সংক্রান্ত, সেগুলোর আমি তো মনে করি যে 70-80% বইও যদি ফেলে দেওয়া যায় খুব একটা ক্ষতি হবে না আমাদের। আমরা ওই মান্ধাতার আমলের রুলস অ্যান্ড রেগুলেশনস নিয়ে বসে আছি, তো বিল্ড আছে, বিল্ড জানেন, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট, এত মোটা করে প্রত্যেক বছর সব লাইসেন্স অ্যান্ড রেগুলেশনসের বই বার করে। এগুলো সবগুলো পড়ে ব্যবসা করতে গেলে আর ব্যবসা করার সময় থাকবে না কারো, সেগুলো কমিয়ে আনতে হবে। তো সেখানে বাজেটের ভূমিকা তো মুখ্য নয়, সেখানে যারা নীতি নির্ধারক তাদের দরকার যে আমি, কিন্তু সেই রূপরেখা আমি সবসময় বলছি সেটা বাজেট থেকে আসবে না, সেটা নীতি নির্ধারকরা সেই রূপরেখা আমাদেরকে দেবে, এবং সেই রূপরেখা যেন বাস্তবায়ন করা যায় সেখানে বাজেটের একটা ভূমিকা আছে। আপনি ইনফ্রাস্ট্রাকচারের কথা বলছিলেন, বিদ্যুৎ, এই যে বছরের পর বছর আমাদের এনার্জি ক্রাইসিস, বিদ্যুতের ক্রাইসিস, গ্যাসের ক্রাইসিস, এটার নীতি নির্ধারণী সিদ্ধান্তের প্রেক্ষিতেই তো বাজেটটা বরাদ্দ হবে, সেখানে আমাদের কাজ করাটা খুব প্রয়োজনীয়। আমরা এখন যে অবকাঠামোগত সংকটের মধ্যে আছি, স্পেশালি বিদ্যুৎ জ্বালানি নিয়েই, এবং গেল 10 বছরে খুব একটা যে সমাধান করতে পেরেছি সেটা না, উল্টো আমদানির দিকে নজর দিয়ে আমাদের ফিনান্সিয়াল একটা প্রেশার আমরা তৈরি করেছি। এইটা থেকেও হয়তো আমাদের বেরোনোর সুযোগটা কম। তাহলে কি বাংলাদেশে ব্যবসায়ীরা তাদের বিনিয়োগ বাড়াবেন না বা বিদেশিরা আসবেন না? সেই ফ্যাসিলিটিটা আমরা কিভাবে তৈরি করব তাদের জন্য? এখানে যারা বিনিয়োগ করতে আসবেন তারা তো একটা লাভের আশাতেই আসবেন অবশ্যই, এবং আসার আগে তারা দেখবেন যে এই দেশের শিল্প এখন কি অবস্থায় আছে। তো সেজন্যই বলছি যে নীতি নির্ধারণটা এবং সেই নীতিটাকে একেবারে ধরে ইমপ্লিমেন্ট করাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আমরা পারবো না কেন? 1971 সালের পর যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ থেকে নিয়ে এ পর্যন্ত আমরা যেখানে এসেছি, পৃথিবীর কটা দেশ সেটা করেছে। কিন্তু আমাদের যেখানে আমরা একটু পিছিয়ে পড়ি সব সময়, যেটা আমার মনে হয়, সেটা হচ্ছে যে আপনি এনার্জির কথা বললেন যে 10 বছরে আমরা কেন এটা করতে পারলাম না। যখনই কোনো কিছু আমরা করতে যাই তখনই ফুল ইন্টেগ্রিটি নিয়ে না করে কিছু সেখানে ইন্টারেস্ট ঢুকে যায় যে এটা করার মধ্যে আমরা আমাদেরটা গুছিয়ে নিই, আমরা আমাদেরটা বার করে নিই, সেটা বন্ধ করতে হবে। আর্থিক খাত নিয়ে আমার 2-1টা প্রশ্ন আছে। ব্যাংক ব্যবস্থার বর্তমান যে বাস্তবতা, সরকার তো একটা বড় অংশ সেখান থেকে প্রতি বছরই ধার করে। আমরা দেখলাম যে এই অর্থ বছরের 9 মাসেই তার টার্গেটটা অলরেডি এক্সিট করে গেছে। আগামী অর্থ বছরেও একটা বড় টাকা সরকার ঘাটতি বাজেট হিসেবে সেখান থেকে নেবে। আপনার অবজারভেশন কি? এমনিতেই আমাদের প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ লোয়েস্ট ইতিহাসে। সরকার যদি আবারও এত বড় হাত দেয়, আসলে ভবিষ্যৎটা কোন দিকে যাবে? এখানে তো এই যে রেভিনিউ রিসোর্স সরকার কোথা থেকে পাবে এত বড় বাজেট ইমপ্লিমেন্ট করার জন্য? তা একদিকে আমরা ব্যবসায়ীরা করের চাপে বিধ্বস্ত হব, আরেকদিকে আমরা ক্রেডিট পাবো না। এরকম যদি পরিস্থিতি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের উৎপাদনে, আমাদের অর্থনীতিতে গতিশীলতা আনাটা একটু দুষ্কর হয়েই পড়বে। সেখানে আরও কয়েকটা চাপ এসে যাচ্ছে। আমি আজকে যেটা দেখলাম যে হয়তো 1 জানুয়ারি থেকে 9ম পে কমিশন পে স্কেল যদি বাস্তবায়ন করা শুরু হয়, থেকে হয়তো শুরু হবে সেটা। আরেকটা চাপ তো পড়বেই। এখন এটা কিভাবে অর্থায়ন করা হবে সেটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ, কারণ এটা যদি আপনার টাকা ছাপিয়ে অর্থায়ন করা হয় তাহলে কিন্তু আমাদের আবার ইনফ্লেশন বেড়ে যাবে, মুদ্রা মূল্যস্ফীতি যদি আবার বেড়ে যায়। অলরেডি কিন্তু যারা সীমিত আয়ের মানুষ তাদের পক্ষে কিন্তু এখন মাসিক খরচ জোগাড় করাটা খুবই কষ্টকর হয়ে পড়েছে। এই সরকারকে মানে আই ফিল বেট সরি যে তারা এইরকম একটা মুহূর্তে তাদেরকে ক্ষমতা নিতে হয়েছে এবং প্রথম বাজেটটা দিতে হচ্ছে যেখানে এতগুলো চ্যালেঞ্জ রয়েছে। আপনার ব্যক্তিগত অবজারভেশন কি যে পে স্কেলটা কি পরেও বাস্তবায়ন করলে চলতো বা হতে পারতো? আমি এটা নিয়ে খুব বেশি পড়াশোনা করিনি, তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে হয়তো হতো। কিন্তু তারপরেও যদি দেখেন যে যারা সরকারি কর্মচারী আছেন তাদেরও তো ব্যয় সংকুলানের একটা ব্যাপার আছে। তারা কাজও করবেন, ব্যয় সংকুলান করতে পারবেন না, তাহলে রাষ্ট্র চলবে কি করে? এখনকার যে আমাদের আর্থিক খাতের বাস্তবতা, আপনি কি মনে করেন যে এরকম আর্থিক খাত নিয়ে অর্থনীতি কতটা শক্ত অবস্থানের দিকে যেতে পারবে? এটা কিন্তু অনেক বছর ধরে আমাদেরকে ভাবাচ্ছে এবং আমি নিজে মনে করি যে একটা খুব ব্রুটাল সার্জারি করে যে আর্থিক প্রতিষ্ঠানগুলো কাজ করতে
পারছে না, যাদের টাকা পয়সা নেই, যাদের কোনো ফাইন্যান্সিয়াল সলিডিটি নেই, সেগুলোকে বন্ধ করে দেওয়া উচিত। এই যে 5টা ব্যাংককে একসঙ্গে করে একটা ব্যাংক করে, এটা আছে, তাদের ডিপোজিটররা কোথায় যাবে? সরকার যদি কোনো একটা বন্ড ইস্যু করে, অন্য কোনো ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের মাধ্যমে তাদেরকে দিয়ে, এমনকি কোষাগার থেকে টাকা দিয়েও যদি ইনস্টিটিউশনগুলো বন্ধ করে দেন এবং ভালো ইনস্টিটিউশনগুলোকে রাখেন, আমার মনে হয় ভবিষ্যতের জন্য সেটা বেটার হবে। রাইট, আমরা শেষ করব আজকের আলোচনা। প্রাইভেট সেক্টর, যেহেতু সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর একটা আলোচনা চলছে, স্বাভাবিকভাবেই প্রাইভেট সেক্টরের কর্মীদের ক্ষেত্রেও এই আলোচনাটা যৌক্তিকভাবেই চলে আসবে। এমনিতেই বিনিয়োগ কম, আমাদের প্রবৃদ্ধিও কমে আসছে, আমাদের রফতানির অবস্থাও ভালো না। এরকম বাস্তবতা মোকাবেলা করার জন্য প্রাইভেট সেক্টর প্রস্তুত আছে কিনা? এরকম বাস্তবতা তো আগেও এসছে, আমরা মোকাবেলা করেছি। অসুবিধা হয়, কষ্ট হয়, কিন্তু আমরা করব, কারণ আমাদের অন্য গত্যন্তর নেই। আমরা তো সব কিছু ছেড়ে দিয়ে চলে যাব না। বাংলাদেশের বিশাল চ্যালেঞ্জেসের রিয়ালিটিতে কিন্তু প্রাইভেট সেক্টর এই পর্যন্ত এসছে, কাজেই আমরা করে যাব। কিন্তু সেখানে আমরা সরকারের কাছ থেকে বাজেট বরাদ্দের মাধ্যমেই হোক, নীতি সহায়তার মাধ্যমেই হোক, আমরা সাপোর্ট চাইব, এবং আমরা আশা করছি যে এই সাপোর্টটা আমরা সরকারের কাছ থেকে পাবো এবং আমরা সমাজের কাছ থেকেও পাবো। আমাদের এখানে প্রোডাক্টিভিটি কিন্তু আমাদের যারা ওয়ার্কার্স আছেন বিভিন্ন ক্ষেত্রে অনেক কম। সেটা বাড়াবার জন্য এই যে প্রথমেই যেটা বলেছিলাম, যে আমার হাতে থাকলে আমি মানব সম্পদ উন্নয়নে একেবারে উজাড় করে ঢেলে দিতাম, সেটা করে আমাদের ব্যবসায়ের এবং বিভিন্ন যে প্রতিবন্ধকতাগুলো আছে সেটা করে যদি আমাদের ব্যবসার খরচটা কমিয়ে আনা যায়, ইজ অফ ডুইং বিজনেসটা বাড়ানো যায়, কস্ট অফ ডুইং বিজনেসটা কমানো যায়, দিনের শেষে অর্থনীতির চাকা কিন্তু প্রাইভেট সেক্টরই ঘোরাবে। কাজে সেটা দিকে খেয়াল রেখে সরকার যদি বাজেট প্রণয়ন করেন, নীতি প্রণয়ন করেন এবং সাকসেসকে পিনালাইজ না করেন আরও বেশি বেশি ট্যাক্স দিয়ে, তাহলে আমার মনে হয় যে আমরা এগিয়ে যাব, যেতেই হবে, আর আমাদের হাতে কোনো আর বিকল্প নেই, কোনো সুযোগ নেই, কোনো সুযোগ। আমরাও সেই প্রত্যাশা করি নিশ্চয়ই অনেক ভালো একটা বাজেট আমরা উপহার পাবো মাননীয় অর্থমন্ত্রীর কাছ থেকে। আজকের আলোচনা আমরা এখানে শেষ করতেছি, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো বিজনেস উইকেন্ড। ভালো থাকবেন সবাই।